একটু তাড়াতাড়ি চালাও। রাখো রাখো, এই জায়গায় রাখো। ভাড়া কত তোমার? 30 টাকা, কিন্তু আপনি 20 টাকা ভাড়া দিলে ভালো হইতো। আমি বুঝতে পারলাম না, ভাড়া 30 টাকা, তোমাকে 50 টাকা দিব কেন? আসলে আমার বাবা না অনেক অসুস্থ, বাবার লেগে ওষুধ কিনতে হইব, আমার কাছে কোনো টাকা নাই। ও বুঝতে পেরেছি, তার মানে তোমার বাবা অসুস্থ, রিক্সা ভাড়ার পাশাপাশি তোমাকে সাহায্য করতে হবে, তাই তো? আচ্ছা, তুমি 50 টাকা চেয়েছিলে না? ঠিক আছে, আমি তোমাকে 50 টাকা দিচ্ছি, নাও। আপনার অনেক ধন্যবাদ। আর আমার আব্বার লেগে অনেক দোয়া করবেন, যাতে আমার আব্বা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায়। যদি আবার আব্বা সুস্থ হয়ে যায় তাহলে আমার আর রিক্সা চালাইতে হইব না। আমি অবশ্যই দোয়া করি তোমার বাবা যেন দ্রুত সুস্থ হয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি এইটুকু মেয়ে, এই অল্প বয়সে রিক্সা চালিয়ে তোমার মা বাবার সংসার চালাচ্ছ। তোমার মতো মেয়ে যেন বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়। আমার জন্য আর বাবার জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, যে আমি 3 রাস্তার মোড়ে যাবো, তুমি কি রিক্সা চালিয়ে নিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবো তো, কিন্তু একটা কথা আছে। কি কথা বলো? আমার ভাড়া থেকে না 20 টাকা বেশি দিতে হইব, মানে সাহায্য দিতে হইব। থেকে 20 টাকা বেশি? সাহায্য মানে কারণটা কি? আমি কি কারণটা জানতে পারি? আমার আব্বা অনেক অসুস্থ, আব্বার চিকিৎসা করার মতো একটা টাকাও আমার কাছে নাই, তাই আর কি আমি রিক্সা চালাইতেছি। আর যারা আমার রিক্সাতে যাত্রী হিসেবে উঠে না, তাদের কাছ থেকে আমি 20 টাকা সাহায্য হিসেবে নিতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 20 টাকা ভাড়া দিতে হবে তো, আমি দিব। চলো আচ্ছা ওঠেন। যাও। আচ্ছা, তুমি কি পুরুষ মানুষ না? এত ভাঙা পড়লে চলে? তুমি দেখি মাইয়া মানুষের মতো ভাঙা পড়তেছো। তোমার কি একটাবারও মনে হয় না এই সংসারটা তোমার, এই সংসারটা তোমারই চালাইতে হইব? তুমি এইগুলা চিন্তা ভাবনা না কইরা দিন দিন তুমি ভাঙা পড়তেছো। একটু শক্ত হও না, ধৈর্য ধরো। একটা মানুষ যখন অসুস্থ হয়, ওই মানুষটাই বোঝে অসুস্থতার ভার কতটুকু। তুমি তো এখন সুস্থ আছো, তাই আমি যে অসুস্থ, এই অসুস্থতার কষ্টটা বুঝবে না। এই জন্যই জোর গলায় জোর দিয়ে সবসময় কথা বলতেছি, আল্লাহ তুমি আমারে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও, আমি যেন সুস্থ হয় আমি আমার সংসারটা চালাইতে পারি, আমার সংসারটা যেন টানতে পারি। দেখো, আল্লাহ আমাদের ঘরে একটা মাইয়া দিছে, দুধের মাইয়াটা আমার। বাপ অসুস্থ বইলা আমিও মানুষের বাড়ি কাজ করি দেখে মাইয়াটাও আমার ঘরে বইয়া নাই। কি করছে জানো? তোমার রিক্সা নিয়ে ও এখন রিক্সা চালায়। আমি মা হয়ে এই দৃশ্য দেখতে যে আমার কতটা কষ্ট লাগে, এটা একমাত্র আমি বুঝি। আমার তো বুকটা ফাইটা কান্দন চলে আহে। আমার দুধের বাচ্চা, আমার এতটুকু একটা মেয়ে রিক্সা চালায়, আমার সংসার চালায়। মেয়েটা আমার স্কুলে যায়, পড়াশোনা করে, কিন্তু সংসার চালানোর তাগিদে মেয়েটা আমার স্কুলে যেতে পারে না, পড়াশোনা করতে পারে না। আল্লাহ তুমি আমার খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও, যাতে এই সংসারটা আমি আবার চালাইতে পারি। মাইয়াটা আমার রিক্সা চালাই বইলা পাড়ার লোকজন কত কথাই না কয়, এইগুলা তো তুমি শুনতে পাও না, এইগুলা আমি সব শুনি। কান্দন কি শুধু তোমার একার আসে? আমার তো বুকটা ফাইটা কান্দন চলে আসতেছে, আমার হাওমাও করে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করতেছে, কিন্তু কিছু করার নাই। আমাকে আল্লাহ আমাকে একটা বেহেশতের ফুল পাঠাইছে। দেখো, তুমি বা এইভাবে অসুস্থ হয়ে আর কয়দিন পড়ে থাকবা? আমার ছোট্ট মাইয়াটাই আর কয়দিন রিক্সা চালাইবো? ও কি শুধু রিক্সাই চালায়? জানো, আমি লোকজনের মুখে এটাও শুনছি, ও নাকি মানুষের কাছে সাহায্যও চায়। তুমি অসুস্থ বইলা। তাড়াতাড়ি যাও, বৃষ্টি পড়ছে দেখো না।
এই রাখো রাখো রাখো। তোমার ভাড়া কত? 30 টাকা। এলো তোমার 30 টাকা। লোকটা তো রুটি রেখে গেল। থাক, সকাল থেকে তো আমিও কিছু খাই নাই, পেটের মধ্যে অনেক ক্ষুধা লাগছে। এই রুটিটা আমি খেয়ে ফেলাই। ও, রুটি তোরাই খেয়েছি রিক্সায়। এই তুই কামটা কি করলি? তোর রিক্সায় মনের বলে আমি রুটি রেখে গেছি, তুই ডাক দিয়ে রুটি দিয়ে দিবি আর তা না করে প্যাকেট ছিঁড়ে রুটি খেয়ে ফেলছিস। এই আমার রুটির দাম দে। স্যার, আমার অনেক ক্ষুধা লাগছিল, আপনি রিক্সাতে রুটি রেখে গেছেন, আমি ভাবছি আপনি আর আইবেন না। আমি জানি আমি না থাকে রুটি খেয়ে ফেলছি, আমার অনেক ভুল হয়ে গেছে। চুপ কর ছোট লোক, খাবার দেখলেই খাইতে ইচ্ছা করে। এই রুটি কার, তুই এটা জিজ্ঞাসা করবি না? এই রুটিটা আমি আমার মেয়ের জন্য কিনছি, মনে বলে রুটিটা রেখে গেছি, তুই খাওয়া শুরু করছিস। স্যার, আমি তো আমার ভুল স্বীকার করছি। তোর ভুল হয়েছে তাই আমি কি করবো? তাই বলে কি এই 120 টাকা রুটি তোকে দিয়ে যাবো? তুই আমাকে এখন 120 টাকা দিবি। তুই আমার রুটি খালি কেন? স্যার, আমার ভুল হয়ে গেছে, আমার কাছে 120 টাকা নাই, ভাড়া বেশি একটা নিতে পারি নাই। আপনার কাছে তো অনেক টাকা আছে, আপনার মায়ের জন্য একটা রুটি কিনে নিয়ে যান। এই ছোট লোক, আমি তোকে রুটি খাইতে বলছি? হ্যাঁ, তুই আমার রুটির দাম দিবি। দে, তোর কথায় আমি আরেকটা রুটি কিনে নিয়ে যাবো। স্যার, আমি তো আপনার মায়ের মতোই, আপনি ভাইবার নেন আপনার মায়ের রুটি খেয়ে ফেলছে। স্যার, আমার কাছে অনেক 120 টাকা নাই, আমার আব্বা অনেক অসুস্থ, আব্বার লেগে ওষুধ নিতে হইব। আমার আব্বা কোনো কাজ করতে পারে না, আমি অনেক কষ্ট করে রিক্সা চালাই, আব্বু সংসারে চাল কিনতে হয়। আমার অনেক ক্ষুধা লাগছিল, তাই আমি রুটি খেয়ে ফেলছি। তোর এত হিস্টোরি গান আমি শুনতে চাই না। আমার রুটির দাম 120 টাকা, তুই রুটি খাইছিস, আমার রুটির দাম দিবি। দে, তাতে দে। কি আমার টাকা ইউজ কর। এই, কই তোর টাকা কই? ও, স্যার, আমার টাকাটা দিয়ে দেন স্যার। মানুষ কত নিশ্চয় হইতে পারে। আল্লাহ, তুমি কেন আমাকে এত গরিব বানাইলা? এই কয়ে টাকা জমাইছিলাম বাড়িতে চাল লাগিয়ে নিয়ে যাবো, তাও পারলাম না, বাড়িতে খাওয়ার মতো কিচ্ছুই নাই। শোনো, তুমি একটু বসো, আমি যাই দেখি মাইয়াডারে খুঁজে নিয়ে আসি। না জানি রিক্সাটা নিয়ে কই গেছে, পাইমই কি না। তুমি তাড়াতাড়ি গিয়ে আমার মেয়েটাকে নিয়ে আসো। সেই সকালবেলা বাড়ি থেকে না খেয়া বাইরে হয়েছে, এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম নাই। আমার মেয়েটার জন্য আমার মনটা খুবই পড়তেছে। মাকে অসুস্থ বলে মেয়েটা রিক্সা চালা সংসার চালাতেছে। ঠিক আছে, দেরি করো না, আমার মেয়েটাকে নিয়ে এসে তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি গিয়া মাইয়ারে খুঁজে নিয়েই যাচ্ছি। তাই তোমার একটা কথা কই, তুমি একটাবার চেয়ারম্যানের কাছে যাইবা, যদি তোমার কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতো তাহলে তো তোমার চিকিৎসা করাতে পারতাম, আর তুমি চিকিৎসা করে সুস্থ হয়ে এই সংসারের হাল আবার ধরতে পারতা। তখন আমাকে আর অভাব অনটন থাকতো না। আমার ওই ছোট্ট মাইয়ারও রাস্তা রাস্তায় ঘুরা ঘুরা রিক্সা চালাতে হইতো না। শোনো, চেয়ারম্যানের নির্বাচনের সময় আমি অনেক হারছি, তার পিছনে অনেক খাটাখাটি করছি, লোকজনকে ধরাধরা করছি, ভোট চাইছে। আমি যে সাহায্যের জন্য চেয়ারম্যানের কাছে যাবো, চেয়ারম্যান যদি আমার কোনো সাহায্য না করে, সে যদি আমার ফিরাই দেয়, আর আমার মনে হয় না চেয়ারম্যান আমার সাহায্য করবে। আচ্ছা, কতটা দিন এই যে মাথা ভাঙিয়ে আমি ঘরে পড়ে রয়েছি, আমি হাঁটতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না, করবো তো তোমার দূরের কথা। তুমি চেয়ারম্যানের কাছে যাওয়ার কথা বলছো, আমার মনে হয় না চেয়ারম্যান আমাকে 2 পয়সাতে সাহায্য করবে। এখন তো খুব কইতেছো চেয়ারম্যান তোমার সাহায্য করবো না, কিন্তু তখন বুঝো নাই কেন? তখন যদি তুমি এই চেয়ারম্যানের পিছন পিছন না ঘুরা রিক্সাও চালাইতা, তাইলে মনে হয় আমাকে এই দিনটা আজকে দেখতে হইতো না। আমি যদি জানতাম আমার পরিস্থিতি আজকে এরকম হবে, তাহলে কি আমি চাইতাম? আমি কোনোদিনও চাইতাম না আমার মতো পরিস্থিতিতে কোনো মানুষ না পড়ে। ভোটের জন্য মারামারি, কুপাকুপি, ধরাধরি, এটা খুবই খারাপ।
একটা মানুষ যখন ঘরে অসুস্থতায় পড়ে যায় তখন ওই ভুক্তভোগী ওই মানুষটাই বোঝে, আর অবস্থা তো খারাপ লাগে। তাই আমার মতো যেন কোনো মানুষ এরকম ভোগান্তিতে না পড়ে। তুমি কি করছো? নিজের ঘর সংসার ফালায় রেখা ওই চেয়ারম্যানের পিছনে ঘুরছো, আর ওই চেয়ারম্যানের জন্যই আজকে তুমি মায়ের খায় অসুস্থ হয়ে ঘরে পড়ে আছো। আর এখন বলতেছো কি ওই চেয়ারম্যান তোমারে দেখবো না? আমার যে এই অবস্থা, আমি কর্ম করে খেতে পারি না, আমার ঘরে বসে থাকতে হয়। চেয়ারম্যান সাহেব তো সবকিছুই জানে। তার মানে তুমি চেয়ারম্যানের কাছে যাইবা না, তাই তো? তোমার এই অবস্থার কথা জানাইবা না? সে জানার পরও আমাদের কোনো সাহায্য করেনি, কোনো টাকা পয়সা দেয় নাই, এমনকি এই কথা পর্যন্ত কইছে আমি যেন চেয়ারম্যানের সাথে কোনোভাবে কোনো ধরনের যোগাযোগ না করি। বেশি লোভ করছিলা না? আগেই তো ভালো ছিলাম, রিক্সা চালায় আসতা, নুন ভাত খাই যাই খাই, ঘরে একটা সুখ ছিল, শান্তি ছিল, তুমি তো সুস্থ ছিলা। বেশি লোভ করতে গিয়া এখন দেখো পঙ্গু হয়ে ঘরে পড়ে আছো। কোথায় আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি ঠিকই কইছো, একটু ভালো খাওয়ার আশায়, একটু ভালো পড়ার আশায় চেয়ারম্যানের পিছে পিছে ঘুরছি। ভাবছি চেয়ারম্যান যদি পাস করে আমার আর রিক্সা চালাতে হবে না। সত্যি দেখো, আমি আর রিক্সা চালাই না। ভাগ্যের কি নির্মম পরিহাস, কি ভাগ্য আমার। এখন না তোমার এই কান্নাকাটি আমার একদম সহ্য হয় না। আমি যাই, মাইয়াটারে খুঁজে নিয়ে আসি। মারে, কিরে মা, তুই এখানে বসে বসে কাঁদতেছস কেন? কেউ কি তোরে মারছে নাকি তোর ভাড়া না দিয়ে চলে গেছে? মা জানো, আজকে সকালে না আমার অনেক ক্ষুধা লাগছিল, তখন না আমি পিছনে তাকাই দেখি একটা যাত্রী না রুটি রেখে চলে গেছিল। তারপরে আমি কিছু না ভাইবা রুটিটা খাই ফেলছি। তারপরে যাত্রী আইসা আমার অনেক বকাঝকা কইরা আমার টাকা সবগুলো নিয়ে গেছে মা। বুঝতে পারছি রে মা, এই দুনিয়ায় গরিব দুঃখ বুঝবো এরকম কেউ নাই। লোকজন দেখতেই পারতেছে একটা অসহায় ছোট্ট মাইয়া রিক্সা চালায়, কই তার দিকে একটু সাহায্যের হাত বাড়ায় দিব, আর সেইটা না কইরা মানুষ আরো খারাপ ব্যবহার করে। জানো মা, লোকটা এনে আমি অনেক বুঝাইছি, তাও লোকটা মানে নাই, আমার সবগুলো টাকা নিয়ে চলে গেছে। মা, উনি আমার সাথে খারাপ ব্যবহার করছে তাতে আমার কোনো কষ্ট নাই, কিন্তু উনি আমার কাছ থেকে তো জোর কইরা সবগুলো টাকা নিয়ে গেছে। এখন আমি কেমনে আমার আব্বার ওষুধগুলো কিনবো কমা? আর টাকাগুলো হলে তো আমি 3 কেজি চালও কিনতে পারতাম। লোকটা আমি তো বুঝাইছি, তাও বুঝলো না মা। আমাদের দুঃখ বুঝবো এমন মানুষ নাই রে মা। তুই বাড়িতে চল, আমি তোর জন্য ভাত রাঁধছি, তুই ভাত খাবি, বিশ্রাম নিবি। চল তো, ওপরে আল্লাহ আছে, আল্লাহ সব দেখে। না মা, আমি অঞ্জয় ভাত খাবো না, আবার লেগে এখন ওষুধ কিনতে পারি নাই গা। আর কিছু টাকা হইলে আমি আবার লেগে ওষুধ কিনে তারপরে বাড়িতে যাবো, তুমি এখন চলে যাও। না রে মা, আমি তোর রেখে একদম যাবো না। আমি তোর মুখখানা দেখেই বুঝতে পারছি তোর অনেক ক্ষুধা লাগছে। মারে, বাড়িতে চল, ভাত খাবি, বিশ্রাম নিবি। আপাতত তোর বাপের ওষুধ না কিনলেও চলবো। চল মা। ঠিক আছে মা, চলো, আমার না অনেক ক্ষুধা লাগছে, বাড়িতে যাই ভাত খা তারপরে আবার রিক্সা চালাবো। আচ্ছা মা, চল। ঠিক আছে, দাও, চলো। নেমা, মারে, জানোস তুই যখন আমার পেটে ছিলি তোর বাবা আমারে কত আদর করতো, কত খেয়াল রাখতো, কত যত্নই না করতো, ভালো ভালো খাওয়াই না দিত, যাতে করে তুই পেটের মধ্যে স্বাস্থ্যবান হস, সুস্থভাবে দুনিয়াতে আসস। তুই দুনিয়াতে ঠিকই আইলি, কিন্তু এখন আর ভালো মন্দ খাবার ঘরে আসে না।
তোরে আর ভালো মন্দ খাওয়াইতে পারি না, সব সময় এই শুকনা খাবার তোরে খাওয়াইতে হয়। ভাগ্যের এমনই নির্মম পরিহাস, আমরা বাপ মা হয়ে কিনা এখন তোর উপরে নির্ভরশীল। মা, আমি রিক্সা চালিয়ে তোমাকে দেখভাল করতেছি, এটা তোমার কাছে কষ্টজনক হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যে আমি আমার বাবা মারে দেখাশোনা করতে পারতেছি। মারে, তুই আমার মেয়ে না, তুই আমার জান্নাত। তুই এতটুকু বয়সে এতটুকু একটা মেয়ে আমার এই সংসারটা চালাইতেছিস। আমি বাবা হিসেবে তোর কাছে অনেক ঋণী। ছোটবেলা থেকে তোরে কত আদর কত ভালোবাসা দিয়ে আমি বড় করছি। আজকে আমি প্রমাণ পেতেছি যে তুই বাবা মারে কতটা ভালোবাসিস। মারে, তোর বাপে সুস্থ হয়ে গেলে তোরে আর রিক্সা চালাইতে দেব না। তোর বাপের সুস্থ করে তোলার জন্য আমাকে যতটুকু করার আমরা করব। মা, বাবা, আমি যতদিন তোমার ঘরে আছি ততদিন তোমার কোনো কষ্ট করতে হইব না। তোমাকে দেখভাল দায়িত্ব আমার উপর ফেলাই দাও। আমি যেহেতু একবার রিক্সা চালিয়ে তোমাকে দেখভাল করতে পারতেছি, আমি পরেও পারবো। মারে, তুই আমার কলিজার টুকরা। আমি তোর আর রিক্সা চালাতে দেবো না। তুই যখন রিক্সা চালাস তখন বিশ্বাস কর মা, আমার আমার কলিজাটা একদম ফেটে যায় রে মা। আমি কথা দিচ্ছি মা, একটা বার আমি সুস্থ হই, এই সংসার আর তোর চালাতে হইব না। এই সংসার আমি চালাবো, তোর আর কোনো কষ্ট করতে হইব না রে মা, কোনো কষ্ট করতে হইব না। তোর পড়াশোনা আছে, তোর পড়াশোনা করতে হইব, স্কুলে যাইতে হইব। আমি তোরে মানুষের মতো মানুষ করব। আমি তোরে মেলা বড় একটা ডাক্তার বানাবো। না রে মা, তোরে আর এত কষ্ট করতে হইব না। তোর বাপ শুধু একবার সুস্থ হয়ে যাক, তারপরে দেখবি এই সংসারের হাল তোর বাপে নিজেই নিয়ে নিব। আবার আমরা কি করবো জানো, এই গ্রামটা ছাইরা অনেক দূরে চলে যাইব। তোরে তো লেখাপড়া শিখতে হইব, মানুষের মতো মানুষ হইতে হইব না। মারে, এইখানে তুই অনেক অবহেলায় মানুষ হইছস, অবহেলায় বড় হইতেছস। এইখানে থাকলে কেউ তোরে মূল্যায়ন করবো না। তোমাদের যা ভালো লাগে তোমার তাই করো, আমার কোনো আপত্তি নেই। আমার আব্বা যতদিন সুস্থ না হয় ততদিন আমি রিক্সা চালাবো। দিন শেষে তো আমাদের সংসারটা চলতে হবো নাকি? মারে, তুই তো এখন অনেক ছোট, আমরা বাপ মা হয়ে কেমনে পুরো সংসারটা তোর উপরে ছাইড়া দিই। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই, তোরা কি ওই কাশেম আর কাশেমের বউরে চিনস? চেয়ারম্যান সাহেব, দেখলে হয়তো চিনতে পারি, নির্বাচনের আগে অনেকে চিনতাম, এখন আমরা নির্বাচনে পাস করছি, অনেককে চিনি না, চেনা মুখও অচেনা লাগে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, মসির কথার সাথে আমিও একমত। আমার নির্বাচনের সময় ওরা অনেক খাটাখাটনি করছে, মানুষের বাড়িতে বাড়িতে যে ভোট চাওয়া, তারপরে আমাকে সন্ত্রাসীর হাত থেকে বাঁচাইছে। আবার সেই সন্ত্রাসীর হাতে তারা আহত হইয়া এখন ঘরে শুয়ে আছে। তার ছোট্ট মেয়েটা রিক্সা চালায় এবং রিক্সা চালায় সংসার চালাচ্ছে। এবার চিনতে পারছি, আমি ওর রিক্সায় যাত্রী হয়েছিলাম, আবার অনেক অপমানও করেছিলাম। এই, রিক্সায় উঠছিস ভালো কথা, কিন্তু অপমান করছিস কেন? চেয়ারম্যান সাহেব, আমি আমার মেয়ের জন্য 120 টাকা দিয়ে এক প্যাকেট রুটি কিনছিলাম, ভুল করলে ওর ছিটের উপর রেখে আসছে। সে রুটিটা খাওয়া শুরু করেছিল, রাগ হয়েছে তাই অপমান করেছি। ওরে, ছোট্ট একটা বাচ্চা মানুষ তোর রুটিটা খাইছে আর তুই তাকে অপমান করলি? না, কাজটা তুই ঠিক করিস নাই। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে, এমন কাজ আর আমি করবো না। চেয়ারম্যান সাহেব, কাজটা একেবারেই ঠিক করিস নাই, এটা হলো ছোট লোকের কাজ করেছিস তুই। চেয়ারম্যান সাহেব, এমন কাজ আর আমি করব না, এটা আমি পরে বুঝতে পারছি, কাজটা আমার করা ঠিক হয়নি। যা, তুই যা, গিয়ে ওদেরকে একটু খবর দে, যা বল যে আমি তাদের ডাকছি। এ ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা যাব আর আসবো এবং ওদেরকে সাথে করে নিয়ে আসবো। আচ্ছা, যা। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো কাশেম, তোমারও একটা জরুরি কথা বলার জন্য ডাইকে আনছি।
আরে তোমার কারণে তো আমার সব গুডউইল নষ্ট হয়ে যাইতেছে। তাই তোমারে কিছু কথা বলি, মন দিয়ে শোনো। জি বলুন, কি বলতে চান চেয়ারম্যান সাহেব? কথা হইতেছে যে তুমি আর এই গ্রামে থাকতে পারবে না, এই গ্রাম তোমার ছাড়তে হবে। চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু খুব ভালো করে জানেন আপনার নির্বাচনের সময় আমি কত খাটাখাটি করছি। আপনার জন্য আমি লোকজনের কাছে হাতে ধরছি, পায়ে ধরছি, ভোট চাইছি, যেমনি হোক আমি আপনার পাশ করাইছি। কতটা কষ্ট করছি সেটা আমি জানি। আপনি চেয়ারম্যান মানুষ, সন্ত্রাসী আপনার উপর আক্রমণ করছে, তাদের হাত থেকে আমি আপনার বাঁচাইছি। আর ওই সন্ত্রাসীর হাতে আমি মায়ের খায়া 1 মাস হসপিটালে আমি ভর্তি, নিজে অসুস্থ হয়ে গেছি, চলতে পারি না, খাইতে পারি না। নিজে যে রোজগার করে সংসার চালাবো সেই ক্ষমতাটা আমার নাই। আমি দাঁড়াইলে বসতে পারি না, বসলে দাঁড়াইতে পারি না। আমার খুবই খারাপ অবস্থা। আমার দুধের একটা বাচ্চা মেয়ে, আমার মেয়েটা রিক্সা চালায় সংসার চালাতেছে। মেয়েটার জন্য আমার খুব মায়া লাগে, খারাপ লাগে। আমি আমার মেয়েটার মুখের দিকে তাকাইতে পারি না চেয়ারম্যান সাহেব। আমি তো তোমার কাছে এত কথা শুনতে চাই নাই। আমি বলতেছি তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে। কেন? আমাগর বাড়ি ঘর, আমাগর গ্রাম, আমরা তো আপনার উপকার ছাড়া এমন কোনো ক্ষতি করি নাই যে আমাগো গ্রাম বাড়ি ঘর ছেড়ে চলে যাইতে হইব। আমার জন্য তোমার স্বামী অসুস্থ, পঙ্গু, সংসার চালাতে পারে না, তোমার বাচ্চা মেয়ে রিক্সা চালাচ্ছে। তোমাদের এই সব কাহিনীর জন্য গ্রামের লোকজন সব আমার বিপক্ষে চলে গেছে। সামনে আমার নির্বাচন, এই নির্বাচনে চাই না আমি হারতে। তাই আমি সিদ্ধান্ত নিছি তোমরা এই গ্রামে থাকতে পারবা না। হ্যাঁ, প্রয়োজনে আমি তোমাদের টাকা পয়সা দিব, কথা কিন্তু একটা, এই গ্রাম তোমাদের ছাড়তে হবে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব ঠিকই বলছে, তোমাদেরকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমাদের জন্য যখন আপনার এত সমস্যা হচ্ছে, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাবো, থাকবো না এই গ্রামে। কিন্তু আমার 20 লাখ টাকা দিতে হইবে। আপনি আমার 20 লাখ টাকা দেন, আমি আমার বউ বাচ্চা নিয়ে কালকে সকালবেলায় চলে যাব। আপনি আমাদের চেহারাও দেখতে পাবেন না, কিন্তু 20 লাখ টাকার একটা টাকা যদি আপনি আমার কম দিচ্ছেন, তাহলে আমরা কেউ জানবো না। এটা আমার শেষ কথা। হ, একদম ঠিক কইছো। আমাকে যদি 20 লাখ টাকা দেয় তাইলে আমরা আমাকে গ্রাম ছাড়বো, নাইলে আমরা আমাকে বাড়ি ঘর ছেড়ে এক কদম হাঁটবো না। হ্যাঁ, যাও যাও, টাকা মনে হয় গাছের পাতা, না দিলে যে ঝরঝরাই পড়বে। চেয়ারম্যান সাহেব, একটা টাকাও দিবেন না, ওরা এমনি গ্রাম ছেড়ে চলে যাবো। হ্যাঁ, ঠিকই কইছস। আস্তে। ভাড়া আমি তো অবাক হয়ে গেলাম। প্রথম যখন রিক্সায় উঠেছি তখন তো তোমাকে ভালো মতো লক্ষ্য করিনি। তুমি এমন একটি সুইট মেয়ে রিক্সা চালাচ্ছ? সাহেব, গরিব মানুষ আমরা, পেটের দায় রিক্সা চালাই। আপনি যদি ভাড়া দেন তাহলে আমি চলে যেতে পারি। তো তোমার ভাড়া আমি পুষিয়ে দেব। তো একটা কথা বলি, তোমার বাবা মা নেই? সাহেব, আপনার সাথে যদি আমি এখন কথা কইতে যাই তাই তো আমার সময় চলে যাবো। আর বাবা মার কথা জিজ্ঞেস করতেছেন, দুইজনই আছে, কিন্তু আমার আব্বা অসুস্থ। এই রিক্সা আমার আব্বাই চালাইতো, কিন্তু আমার আব্বা অসুস্থ দেখা আমি চালাইতেছি। জানো, আমার টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই, কিন্তু একটি বাচ্চা আল্লাহ আমাকে দেয়নি। আমি আমার স্ত্রী আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি, কত জায়গায় না দৌড়াদৌড়ি করেছি, কিন্তু একটি সন্তান আমার হয়নি। সবই তো আল্লাহ তাআলার হাতে। আপনি বেশি বেশি নামাজ পড়েন আর আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দেখবেন যে আপনার একটা বাচ্চা দিয়ে দিব। তুমি তো অনেক জ্ঞানীর মতো কথা বলতে পারো। আচ্ছা, তুমি লেখাপড়া করো না? হ্যাঁ করি তো, ক্লাস 5-এ পড়ি। কিন্তু এখন তো আমার আব্বা সুস্থ, সংসারের হাল আমি ধরছি, এই কারণে এখন আর স্কুলে যাওয়া হইতেছে না। বুঝতে পারছি। আমি তোমাকে একটা কথা বলতে পারি? জি বলেন। তোমাকে কি আমি আমার মেয়ে হিসাবে দাবি করতে পারি? তুমি যদি আমার মেয়ে হও তাহলে তোমাকে রিক্সা চালাতে হবে না,
তোমাকে আমি দামি স্কুলে ভর্তি করে দেব, আমার সাথে বড় বড় বিল্ডিংয়ে থাকবে, ভবিষ্যতে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে, যখন যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাহলে কি তুমি আমার মেয়ে হিসেবে রাজি? আমরা তো গরিব মানুষ, আমার আব্বাও আছে, আমার মাও আছে। আমি আমার মারে মা ডাকমু, আমি আমার আব্বারে আব্বা ডাকমু। আপনারা কেন আব্বা ডাকমু? এই 500 টাকা রাখো, আর আমার এই কার্ডটাও রাখো। যদি তোমার কখনো আমাকে বাবা বলে মনে হয়, তাহলে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার ডাকে সাড়া দেব। আমি আসি। আমি গরম পানিতে সেঁকে দিচ্ছি, বলে দেবো। আমার পেটে প্রচন্ড ব্যথা করতেছে, আমার মনে হইতেছে আমি আর বেশি দিন বাঁচুম না। আচ্ছা, আমার মেয়ে মালারে খুব দেখতে ইচ্ছে করতেছে, তুমি এক কাজ করো না, আমার মেয়েটার একটু ডাক দাও না। তুমি একটু ধৈর্য ধরো, শক্ত হও, প্রয়োজন আমি তোমার এক্ষুনি হাসপাতালে নিয়ে দেবো। আমি তোমাকে কিচ্ছু হইতে দেবো না। আব্বা, তোমার কি হয়েছে আব্বা? তুমি কোনো টেনশন করো না আব্বা, তোমার আমি এখন ডাক্তার কাছে নিয়ে যাবো। আমি খুব সহ্য করে আছি, আমার যদি কিছু হয়ে যায়, ধর আমি যদি মরেই যাই, অন্তত তুই আমারে ক্ষমা করে দিস। বাবা হিসেবে আমি তোর জন্য কিছুই করতে পারলাম না, বরঞ্চ তুই আমার এইটুকু মেয়ে হয়ে আমার এই সংসারটা তুই কাঁদে নিয়েছিস। এটাও কোনো কষ্ট নাই, আমি তো আরো খুশি যে এই সংসার আমি চালাইতেছি, আমি অনেক ভাগ্যবান। আচ্ছা, তুমি এমন করতেছো কেন কত? একটু ধৈর্য ধারণ করো, তোমার কিচ্ছু হয় নাই, সব ঠিক হয়ে যাইব। ওপরে আল্লাহ আছে। এই মুহূর্তে তো হাতে টাকা পয়সাও নাই যে তোমার আমরা হাসপাতালে নিয়ে যাবো। এই মুহূর্তে আমরা এতগুলো টাকা কই পাবো? আমি তোমার কেমনে চিকিৎসা করাবো? আব্বা, আমি তোমার অবশ্যই চিকিৎসা করাবো। আমার চিকিৎসার কোনো দরকার নেই, কারণ আমি জানি আমার চিকিৎসা করতে 5 লক্ষ টাকা লাগবে। আর এই 5 লক্ষ টাকা তো দূরের কথা, 1 লাখ টাকা জোগাড় করার তো আমাদের কোনো ব্যবস্থা নেই। 5 লাখ টাকা যদি জোগাড় করতে চাই, তাহলে আমাকে এই ভিটা মাটি সবকিছু বেচতে হইব। আর আমি এই ভিটা মাটি বিক্রি করে তোমাকে রেফারেন্স করতে চাই। তোমার যত টাকাই লাগুক না কেন, আমি দিব, তোমার চিকিৎসা করাবো। তাও তোমার আমি এমনি মুক্তি দিব না। মারে, এটা কি কয়ে গেল? এরা কি টাকার ব্যবস্থা করব? আমি তো বুঝতে পারতেছি না, পাগল হয়ে গেছে। এতগুলো টাকা কি ব্যবস্থা করা সম্ভব? জন্ম হোক যত তথা, কর্ম হোক ভালো। সন্তান জন্ম দিলেই পিতা হওয়া যায় না। আজ এই কথাগুলো খুবই মনে পড়তেছে। এই কথাগুলো আবিষ্কারক যারা, তারা খুবই জ্ঞানী মানুষ ছিলেন। শোনো, আমি তোমাকে সন্তান হিসাবে সারা জীবনের জন্য কাছে পেতে চাই। তবে তুমি আমার কাছে 5 লক্ষ টাকা চেয়েছো না, আমি তোমার পরিবারের জন্য তোমার বাবা মাকে 10 লক্ষ টাকা দেব। কিন্তু আমার একটি শর্ত আছে। জি কোন? তোমার পরিবারকে আমি 10 লক্ষ টাকা দেব, তার বিনিময়ে আমি তোমাকে তাদের কাছ থেকে কিনে নিলাম। তুমি তাদের সাথে কোনোদিনই যোগাযোগ করতে পারবে না। তুমি আমার মেয়ে হয়ে, আমার পরিচয়ে এই সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষের মেয়ে হয়ে থাকে। তাতে তুমি যদি রাজি হও, তাহলে আমি তোমাকে টাকা দেব। আপনার কথা শুনে না আমার নিজের বাপ মার জন্য কষ্টে বুকটা ফাইটে যেতেছে, কিন্তু আমার বাবারে যেমনি হোক চিকিৎসা করাইতে হইব। তার বিনিময়ে আমি যদি আপনার কাছে সারা জীবনে লেগে চলে যাই, তাও যাবো। প্রয়োজনে আপনি মাইয়া হয়ে থাকবো আমি। তাহলে তুমি যেহেতু রাজি হচ্ছ, তাহলে তোমার সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তুমি কিন্তু তোমার বাবা মাকে বলতে পারবে না যে তুমি আমার মেয়ে হয়ে সারা জীবন আমার কাছে থাকবে। আমি রাজি, তবু দয়া কইরা এই টাকাগুলো আমার দেন, আমি আমার বাবার হাতে তুলে দিব। তুমি টাকাগুলো তাদের হাতে দিয়ে সুন্দরভাবে আমার সাথে চলে আসবে। প্রয়োজনে তুমি তাদেরকে একটা সিরকুট লিখে দিতে পারো, তারা যেন বিষয়টা বুঝতে পারে। ওই টাকাগুলো না আমি আমার আব্বার হাতে তুলে দিয়া আপনার লগে চলে যাবো। ঠিক আছে, চলো।
সব ঠিকঠাক আছে তো? জি, আপনি যা বলছেন সব ঠিকঠাক আছে। ওকে, ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো মা। বাবা তোমার কি হয়েছে? মানে তোর আমার খুব পেটে ব্যথা করতেছে। বাবা এখন চিন্তা করতে হইব না, আমি তোমার কাছে ছিলাম না, তোমার চিকিৎসার লেগে আমি টাকা ব্যবস্থা করবো। আমি তোমার চিকিৎসার লেগে 10 লাখ টাকা জোগাড় করছি। মা গো, মা তুই এসব কি করতেছিস? তুই 10 লাখ টাকার ব্যবস্থা করছিস মানে? আমরা গরিব মানুষ, আমাকে নুন আনতে পান্তা ফুরায়। মানুষ 10 লাখ টাকা আমাকে কোন কারণে দিব? হ্যাঁ মা, আমি তোর মা, আমিও তো বুঝতে পারতেছি না তুই এই 10 লাখ টাকা কই থেকে জোগাড় করলি? মা, কে আমাকে 10 লাখ টাকা দিব? 5 লাখ টাকা দিয়ে তুমি ব্যবসা করবা আর বাকি 5 লাখ টাকা দিয়া চিকিৎসা করবা, দেখবা তোমার সংসারে আর কোনো অভাব অনটন থাকবে না। মা বাবা, এই যে এই লোকটা দাঁড়ায় আছে না, এই লোকই আমার এই 10 লাখ টাকা দিছে। আমি রিক্সা চালাই দেখা আমার প্রতি নাকি ওনার অনেক মায়া হয়েছে, তাই তোমার চিকিৎসার জন্য এই টাকাগুলো দিছে। ভাইজান, আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না ভাই। টাকার অভাবে আমি আমার চিকিৎসা করাতে পারতেছি না, অনেক দিন যাবৎ ঘরে পড়ে আছি। আপনি মহৎ একটা মানুষ ভাইজান। আমার এই মেয়েটা অনেক কষ্ট করে রিক্সা চালায় আমার এই সংসারটা চালাইছে। আপনি যখন আমার মেয়ের প্রতি মায়া করে আমার সুস্থ হওয়ার জন্য, চিকিৎসা করার জন্য 10 লাখ টাকা দিচ্ছেন, আমি সুস্থ হয়ে ভাইজান কথা দিতেছি আমি আস্তে আস্তে আপনার এই টাকাগুলো শোধ করব। আপনি ভাইজান, আপনি মানুষ না, আপনি ফেরেশতা সমতুল্য। এই দিনে কে বা কারে এত টাকা দিয়ে সাহায্য করে? আপনি 10 লাখ টাকা আমাকে দিচ্ছেন, আমার স্বামী আবার সুস্থ হয়ে যাব, ও ভালো হইব, আবার সংসারে হাল ধরতে পারবো। ভাই ভাই তো অনেক ভালো লাগতেছে। জানো মা, এই লোকটার না অর্থ সম্পদ সবকিছুই আছে, কিন্তু একটা সন্তান নাই। ভাগ্য কখন কাকে কোথায় দাঁড় করাবে এটা একমাত্র উপর আল্লাহই জানে। দেখেন, আমার কত অর্থ সম্পদ আছে, অথচ আমার একটা সন্তানাদি নেই। কিন্তু দেখেন, আপনাদের এই অভাবের সংসারে আপনাদের সন্তানাদি আল্লাহ দিয়েছে। মারে, আমি আবার সুন্দর করে এই দুনিয়াতে বাঁচতে পারবো, সুস্থ হয়ে কাজকর্ম করতে পারবো, চলাফেরা করতে পারবো। বিশেষ কর্ম এটা ভাবতেই না আমার খুব আনন্দ লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। মা, তুমি দুজনের না আমার মন ভয় দেখতে ইচ্ছা করতেছে, তুমি দুজন একটু দেখি আমি। আরে মাইয়াটা আমার এমন করতেছে কেন? কত কি হয়েছে তোর? মা, তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? কথা কও না কেন? মা তুই কাঁদতেছিস কেন? আমি তোর মা, আমার কাছে তোর খারাপ লাগতেছে? মা, তুমি দুজনে খুশিতে তো আমারও খুশি। আমি সবসময় চাই তোমার দুজন যাতে ভালো থাকো, শান্তিতে থাকো। আর বাবা, এই যে চিঠিটা রাখো, চিঠি কেন মা? পড়লে বুঝতে পারবা। শোনেন, এই সিরকুটটা আপনি অবশ্যই করবেন এবং আপনারা ভালো থাকবেন এই কামনা করি। এই যে আপনাদের টাকাটা নেন, চলো মামনি। বাবা ও মা, তোমরা চিঠিটা হাতে পাওয়ার পর বুঝতে পারবা আমি আর তোমাদের মাঝে নাই, আমি অনেক দূরে চলে গেছি। তোমরা সুস্থ কর্ম বইলা এই লোকটার কাছ থেকে আমি 10 লক্ষ টাকা নিয়েছি। সারা জীবন ওনার মেয়ে হয়ে থাকবো, ওনার সাথে থাকবো। ওনার মেয়ে পরিচয়ে সমাজে আমার নতুন পরিচয় হইব। তোমাদের সাথে জানি না আর কোনোদিন দেখা হইব কিনা। তোমরা আমার আর খোঁজার চেষ্টা করো না, তোমরা আমার মাফ করে দিও। সুস্থ থাকো। আমি যেমন বুকে পাথর চাপা দিয়া তোমার কাছ থেকে দূরে যেতেছি, তোমরাও বুকে পাথর চাপা দিও। ভালো থেকে সুস্থ থাকো, এই দোয়াই করি সবসময়। আল্লাহ হাফিজ। আমার মায়ের কই চলে গেল? এইগুলা কি? আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না। ওগো, আমার মায়ের আইনা দাও, আমি আমার মায়ের ছাড়া থাকতে পারবো না। আমার ঘরটা ফাঁকা করে চলে গেল আমার মাইয়া।